সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 22 আগস্ট শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আসামের 18 বছরের বেশি বয়সের লোকদের আগামী অক্টোবর মাস থেকে নতুন করে আধার কার্ড দেওয়া হবে না। আসামের মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর কাছাড় জেলায় চা শ্রমিকরা আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে দুর্গাপূজার বোনাস লাভ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা জারি। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পৌরসভার কার্যবাহী আধিকারিক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, দুর্গাপূজার জন্য সরকার থেকে আর্থিক সাহায্যের জন্য ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার নির্দেশ। শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সিভিল সার্ভিস স্টাডি সেন্টার শুরু এবং প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত হোক। এবার ভোট চুরি ইস্যুতে মামলা সুপ্রিম কোর্টে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। এবার শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, আসামের 18 বছরের বেশি বয়সের লোকদের আগামী অক্টোবর মাস থেকে নতুন করে আধার কার্ড দেওয়া হবে না। আসামের মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ। আসাম রাজ্যের 18 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের আগামী অক্টোবর মাস থেকে নতুন করে আধার কার্ড দেওয়া হবে না। গৌহাটির কনাইদারায় আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তবে অনুসূচিত জাতি, জনজাতি এবং চা জনগোষ্ঠীর লোকেদের এবছর এই নতুন নিয়মের আওতায় আনা হচ্ছে না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আধার কার্ডে না থাকা লোকদের আগামী মাসের মধ্যেই আবেদন করে আধার কার্ড প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন। এরপর খুব প্রয়োজন হলেও জনসাধারণ জেলা আয়ুক্তের অনুমতি সাপেক্ষে আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন বলে তিনি জানান। রাজ্যের অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশে রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান। কোনো অনুপ্রবেশকারী যাতে আসামে আধার কার্ডের সুবিধা নিয়ে ভারতীয় নাগরিক হতে না পারে, তার জন্য আসাম মন্ত্রিসভায় এই বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে সংকটের সময় ভূ রাজনৈতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, চিকেন নেক অর্থাৎ উত্তর পূর্বকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ করা উত্তরবঙ্গের টেক অংশের আশেপাশের লোকদের ভাবধারা পরিবর্তন করার জন্য বাংলাদেশ থেকে ষড়যন্ত্র চলেছে। আগামী 20 বছর আসামের জন্য জটিল সময় বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করেন। অপরদিকে শিলচর কাছাড় জেলায় চা শ্রমিকরা আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে দুর্গাপূজার বোনাস লাভ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা জারি। শিলচর কাছাড় জেলার চা শ্রমিকরা আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে দুর্গাপূজার বোনাস লাভ করবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। শিলচর কাছাড় জেলার আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে গতকাল অনুষ্ঠিত এক সভায় এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। জেলার চা বাগান সমূহকে আগামী 31 আগস্টের মধ্যে বোনাস ঘোষণা করতে হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘোষিত বোনাস গত বছরের তুলনায় কম হতে পারবে না বলে জেলা আয়ুক্ত স্পষ্ট করে জানিয়েছেন। চা শ্রমিকদের সময়মতো বোনাস পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে সকল পক্ষকে একযোগে কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। শিলচরের জেলা আয়ুক্ত এই সভায় বোনাস বিতরণের পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও পুলিশকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এই সভায় প্রশাসনের সঙ্গে পুলিশ, ব্যাংক, শ্রম বিভাগ এবং চা শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন,
দুর্গাপূজার জন্য সরকার থেকে আর্থিক সাহায্যের জন্য ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার নির্দেশ। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে শ্রীভূমি শহরের দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের জানিয়েছেন যে বিগত বছরের ন্যায় এবছর রাজ্য সরকার থেকে দুর্গাপূজা কমিটিগুলিকে আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমি করিমগঞ্জ শহরে কমপক্ষে 3 বছরে দুর্গাপূজা সম্পন্ন করা পূজা কমিটির কর্মকর্তাদের আগামী 26 আগস্টের মধ্যে পূজা কমিটির নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর শ্রীভূমি করিমগঞ্জে পৌরসভা কার্যালয়ে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। অপরদিকে শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সিভিল সার্ভিস স্টাডি সেন্টার শুরু। শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সিভিল সার্ভিস স্টাডি সেন্টার আসাম সরকারের স্টেট ইনোভেশন এন্ড ট্রান্সফরমেশন আয়োগের সহযোগিতায় গতকাল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে সিভিল সার্ভিস প্রার্থীদের দ্বিতীয় ব্যাচের জন্য একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় সহ এই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবং আজকের শেষ খবরটি, প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত হোক, এবারে ভোট চুরি ইস্যুতে মামলা সুপ্রিম কোর্টে। ভোট চুরি ইস্যু এবার সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভোট চুরির অভিযোগ লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এনেছেন, সেই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। এই দাবিতে মামলা দায়ের হলো দেশের শীর্ষ আদালতে। মামলাকারীদের দাবি, প্রয়োজনে সুপ্রিম কোর্টের প্রাক্তন কোনো বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক। রোহিত পান্ডে নামের এক আইনজীবী শীর্ষ আদালতে জনস্বার্থে মামলাটি দায়ের করেছেন। তার বক্তব্য, গত 7 আগস্টে রাহুল গান্ধী যে অভিযোগগুলি করেছেন সেগুলি ভারতীয় গণতন্ত্রের ভিত নাড়িয়ে দেওয়ার মতো। ওই অভিযোগ সত্যি হলে সেটা বিরাট অপরাধমূলক ষড়যন্ত্র। রাহুল দেখিয়েছেন কিভাবে বিজেপি নির্বাচন কমিশন যৌথভাবে কর্ণাটকের একটি কেন্দ্রে ভোটার তালিকায় কারচুপি করেছে। ওই মামলাকারীর দাবি, যতদিন না এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত হচ্ছে ততদিন পর্যন্ত এসআইআর নিয়ে কোনো অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত যাতে না হয়, নির্বাচন কমিশন সিদ্ধান্ত না নিতে পারে, সে নিয়েও নির্দেশ দেওয়া হোক আদালত থেকে। গত 7 আগস্ট ভোটার তালিকা তুলে ধরে ভুয়ো ভোটার সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ করে রাহুল গান্ধী বলেন, লোকসভার বিরোধী দলনেতা দাবি করেন মোট 6 রকমভাবে ভোট চুরি হচ্ছে। এমনকি 2024 সালের লোকসভা নির্বাচনেও বিজেপি নির্বাচন কমিশনের সাহায্যে বহু আসনে ভোট চুরি করে জিতেছে বলে দাবি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত কয়েকদিন লাগাতার এই অভিযোগে সরব হচ্ছেন রাহুল। এমনকি ভোটমুখী বিহারে রবিবার থেকে ভোট অধিকার যাত্রা শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা। গত রবিবার মূলত রাহুলের সেই অভিযোগগুলির জবাব দেওয়ার জন্যই সাংবাদিকের বৈঠক করে নির্বাচন কমিশন। ভোট চুরির মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তুলনা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মজার একটি কথা হলো, ভোটার তালিকায় কিছু ত্রুটি রয়েছে যে সেটা এদিন মেনে নিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, সেসব ত্রুটি মিটিয়ে নিতেই বিহারে এসআইআর করা হচ্ছে, আর তাতে সব পক্ষ অংশগ্রহণ করে প্রক্রিয়াকে নিখুঁতভাবে করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু রাহুল যে অভিযোগগুলি করেছেন সেগুলির জন্য কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। পয়েন্টে ধরে রাহুলের অভিযোগের জবাবও দেয়নি।